আসসালামু আলাইকুম। চারুলতার গল্পকথনে আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। যখনই কোনো বান্দা তার জীবনের এক পর্যায়ে ভেঙে পড়ে, তখনই আল্লাহ তাআলা তার সবচেয়ে উত্তম পন্থা প্রদর্শন করেন তাকে। এমন এক ভাগ্য তাকে লিখে দেওয়া হয় যা অকল্পনীয়, এবং সেখান থেকেই শুরু হয় তাকদীর। আমি পাঠ করছি নিরুর কল্পনা রাজ্যে রচিত এক বখাটে পুরুষ এবং তার হিজাবিনীর গল্প, তাকদীর। আজ প্রথম পর্ব। যেদিন আমার ৫ বছরের সংসারে সে একজন পতিতাকে বিয়ে করে আনলো, সেদিন আমি কাদার পরিবর্তে তার কাছে তালাক চেয়েছিলাম। এতে ফারিস অবাক হয়েছিল। তার মতো একজন পুরুষ ঠিকঠাক বুঝে উঠতে পারেনি যে আমার মতো একজন শান্তশিষ্ট মেয়ে তাকে এভাবে ছেড়ে দিতে পারে। সে রুষ্ট চিত্তে বলেছিল, কামিনা, এসব তুমি কি বলছো? আমাদের ৩ বছরের আমিনার কি হবে? আমি নির্বিকার কণ্ঠে বলেছিলাম, আমার সন্তান অবশ্যই আমার সাথে যাবে। আমি তাকে কোনো এমন ব্যক্তির সাথে থাকতে দিতে পারি না যিনি তার জন্মদাত্রীকে ঠকিয়েছেন। ফারিস অবাক হওয়ার সাথে সাথে গর্জে উঠে বলেছিল, এসব কি ধরনের কথা বলছো তুমি? ইসলাম মতে আমি ৪টা বিয়ে করতে পারি। এত অবাক রিয়াক্ট করার কোনো কিছু এত ওভার রিয়াক্ট কেন করছো তুমি? ইসলাম মতে প্রথম স্ত্রীর অনুমতি এবং পরিস্থিতি সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে জনাব। সেক্ষেত্রে আপনার এমন বানোয়াট যুক্তিকে আমি সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছি। আমি তোমাকে তালাক দিব না। তোমার আব্বু আম্মুর কাছেও বিচার দিব। এ কেমন মেয়েকে বিয়ে দিয়েছেন আমার সাথে তারা? আমি শান্তভাবেই জবাব দিয়েছিলাম, আপনার আমার বাগদান ছোটবেলা থেকে ঠিক করা ছিল। এমনকি আপনি বলতেন আপনি আমাকে অসম্ভব ভালোবাসতেন। সেই মহব্বত যখন বিয়ের ৫ বছরেই গায়েব হয়ে গিয়েছে, তখন আপনি আমার আব্বু আম্মুকে কি বা জবানবন্দি দিতে পারবেন? ফাহমিদা! আমি তার গর্জনকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেছিলাম। তখন তার পাশে নববধূ রূপে দাঁড়ানো মোহময়ী নারীকে আমাকে ভাঙতে ফারিসকে আরো উৎসাহ দিতে বলে, ফারিস, দেখলে তো, এরকম মেয়েরা এমনই হয়। বোরকা হিজাবের আড়ালে যত সব নষ্টামি লুকিয়ে থাকে। দেখো কার সাথে কি করছে তোমার থেকে লুকিয়ে। কাই তো তোমাকে এত সহজে তালাক দিচ্ছে। আমার সেদিন হাসি আসছিল তার কথায়। শান্ত ভঙ্গিতে জবাব দিয়েছিলাম, অতিতালয়ের একজন বাইজির হাত ধরে আপনি কিনা আমাকে আর আমার মেয়েকে ত্যাগ করলেন ফারিস। এর ফলস্বরূপ আল্লাহ তাআলা আপনার কোনো রূপ অকল্যাণ না করুক, এই কামনা করি। একথার পর তিনি আমাকে রেগে থাপ্পড় বসিয়েছিলেন গালে। আমি অবাক হয়ে তাচ্ছিল্য করে হেসেছিলাম কেবল। তিনি তখনই সজ্ঞানে আমাকে রেগে কয়েকটি শব্দ নিশ্চিত করেছিলেন, তালাক, তালাক, তালাক। এরপর পরই আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। আমি আর আমার প্রাক্তন ঢাকায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতাম বিধায় আমার শ্বশুর শাশুড়ি ছিল না। আমাকে আটকানোর লোক দুটোও ছিল না বিধায় আমি সহজভাবেই বেরিয়ে এসেছিলাম। তিনি রাগে আমাকে আটকাননি, তবে আমি দেখেছিলাম ওই বাইজির ঠোঁটের বিদ্রুপের হাসি। আর আজ আজ প্রায় ৩.৫ মাস পর আমাদের ডিভোর্সের দিন। কোর্টে এসে আমি অপেক্ষা করছি পারিস জোয়ারদারের অপেক্ষায়। কিছুক্ষণের মাঝেই তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে এসে হাজির হয়। আমার দিকে তাকালো এক পলক। সেই চোখে অবশ্যই আমি আহতমান এক পুরুষকে দেখেছিলাম। তিনি তুবাকে রেখে আমার কাছে এসে বসলেন। বললেন, ফাহমিদা, একবার ভেবে দেখো, আমি তোমাকে এখনো ভালোবাসি। তোমাকে আমি সেই আগের মতোই রানী বানিয়ে রাখবো ফাহমিদা। যে আমাকে দিলের রানী বানিয়ে রাখতে পারেনি, সে আমাকে কিভাবে রানী বানিয়ে রাখতে পারে? লজ্জায় তিনি মাথা নিচু করার পরিবর্তে তেজ দেখিয়ে পাল্টা জবাবে বললেন, আবারও এক কথা কেন বলছো তুমি? তোমার মতো ধার্মিক মেয়ে কিভাবে এই ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে পারে? তালাকনামায় সই করুন। আমি সন্তর্পণে তাকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে বললাম। সে অবাক হয়ে রইল। রাগান্বিত হয়ে সেই মেয়েকে বলল, তুবা, কলম দাও। অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর নাম তুবা। ফারিস তালাকনামায় সই করতে করতে আমাকে উদ্দেশ্য করে বললেন, যখন পস্তানোর সময় আসবে তখন এই কর্মের অনুতাপ তুমি অবশ্যই করবে। আমি কানে নিলাম না। ওনার সইয়ের পর আমিও সই করে দিলাম। ব্যাস, ওই একটা কাগজেই আমাদের 5 বছরের সংসারে ইন্তেকাল হলো। তাকে মনে করিয়ে দিতে দিতে বললাম,
আমি এবং আমার মেয়ের সাথে সাক্ষাৎ এর চেষ্টা করবেন না আপনি। কোর্টের দেওয়া নির্দেশনামা অনুযায়ী মাসে একবার দেখা করতে পারেন। ডিভোর্সের পর আমি আর তার দিকে তাকালাম না, একবারের জন্যেও নয়। আমি সোজা চলে আসলাম এই কথা বলে। ফাহমিদা যাওয়ার পথপানে ফারিস চেয়ে রইল। 5 বছরের সংসার ভেঙে গেল। মন হালকা খারাপ করছে তার। পরিশেষে তার মেয়েকে সে এখন থেকে আর দেখতে পাবে না। আর না তো ফাহমিদাকে। ফাহমিদাকে না দেখে সে কিভাবে থাকবে? সে কি ভুল করে ফেলল? তুবা তার কাঁধে হাত রাখতেই তার ভাবনায় ছেদন ঘটল। তুবা তাকে শুধালো, তুমি কি মন খারাপ করছো? কোনো উত্তর এলো না। তাতে তোমার মেজাজ খারাপ হলেও নরম সুরে বলল, তুমি তো তাকে সুযোগ দিয়েছিলে, তোমার দোষ নেই। তুমি ওকে ভালোবেসেছিলে ফারিস, সেই ভুল ছিল। ভেবো না তো ওসব নিয়ে। চলো, আজ বাড়ি গিয়ে তোমায় নতুন কিছু রান্না করে খাওয়াবো। ফারিস তার দিকে তাকিয়ে হাসল কেবল। মনের কোথাও না কোথাও ফাঁকা লাগলেও পৌরুষদীপ্ত অহংকারটা হতে দিল না। সে বিড়বিড়িয়ে তোমাকে বলল, আমি কেবল ভাবছি তার কঠোর আব্বুজান তাকে কিভাবে অনুমতি দিল তালাকের জন্য। এমনকি তারা আমার সাথে সকল যোগাযোগ ছিন্ন করেছে। এ কি করে হতে পারে? রাস্তায় এলোমেলো পদক্ষেপে হেঁটে যাচ্ছে ফাহমিদা শেখ আয়েরা। শেখ পরিবারের বড় মেয়ে। আজ থেকে প্রায় 10 বছর আগে তার বাগদান হয়েছিল ফারিসের সাথে। তখন ফারিস 15 বছর এবং সে 10 বছরের অবুঝ বাচ্চা ছিল। অতঃপর তার 5 বছর পরই, মাত্র 15 বছর বয়সেই তার বিয়ে হয়। তার যেন বিশ্বাস হচ্ছে না তাকে ভালোবাসার সেই কিশোর ফারিস এখন অন্য কারো। শেখ পরিবার বরাবরই ধার্মিক, যার দরুন তাকে বিয়ে দেওয়া হয় জোয়ারদার পরিবারের সাথে। তারা শেখ পরিবারের বিজনেস পার্টনার। ধার্মিক পরিবার হয় আয়রাকে বাল্যবিবাহ দেওয়া হয়, যাতে তাদের মেয়ে কোনো খারাপ পথে না যায়। ভীষণ কঠোর আয়রার বাবা নেওয়াজ শেখ। আয়রা নিজেও ধর্মের প্রতি যথেষ্ট অটল। ফারিস নিজেও এমন ছিল। বিয়ের সেই 5 বছরে সে কখনো ফারিসের অবহেলা পায়নি। ফারিস ধার্মিক, তবে আয়রার জানা ছিল না যে ফারিস এতটা ধার্মিক যে তাকে সতীন উপহার দিবে। অন্যমনস্ক হয়ে চলায় এক বাইকের সাথে তার আচমকা ঘর্ষণ হতে যায়। তাই বাইকে থাকা ব্যক্তিটি চটজলতি গাড়ি থামায়, যা দরুন বেঁচে যায়। এই মুহূর্তে গিয়ে তার হুঁশ ফেরে। সামনে বাইকে থাকা পুরুষটি গম্ভীর স্বরে হুঙ্কার ছাড়ে, হোয়াট দ্য হেল ম্যান। পুরুষটি বাইকের হেলমেট খুলতেই তার গাঢ় নীল চোখ ফুটে উঠল। তার পোশাক আশাক ছিল সম্পূর্ণ অন্যরকম। নাইকের কালো রঙা টি শার্টের সাথে উপরে কালো রঙা লেদার জ্যাকেট জড়ানো, গায়ের সাথে কার্গো জিন্স, কালো কমব্যাট বুটের কম্বিনেশনে তার ফর্সা ত্বকে ফুটে উঠেছে অন্যতম এক সৌন্দর্যতা। সাথে গলায় চেইন তো আছেই, ট্যান কানে পাথরের ছোট হুপ ইয়াররিং। আয়রার চোখ এক পলক তার পানে যেতেই সে দ্রুত চোখ নামিয়ে নিল। গম্ভীর স্বরে বলল, সরি, আমি দেখতে পাইনি। পুরুষটি বাইকে থেকে তাকে বিরক্ত চোখে দেখল। সম্পূর্ণ কালো বোরকায় নতমস্তকে এক রমণী তার সামনে, যার পরনে বিরক্ত হলো সে। বলল, যত সব ডিসগাস্টিং পিপুল। ইচ্ছা করেই এমন করে বড়লোকদের গাড়ির সামনে এসে পড়ে যাতে তাদের ফাঁসাতে পারে। আর এসব বোরকাও নামের জন্যই পড়ে, যাতে পাবলিক দোষটা আমাদের উপরই দিতে পারে। সেই পুরুষটির পেছনে বসে থাকা এক নারী তাকে ডাক দেয়, কাম অন বেভ, সব ছোট লোকদের বাদ দাও। আমরা আমাদের লং ড্রাইভটা এভাবে নষ্ট করতে পারি না। পুরুষটি ভাস্কৃত কপালে আয়রা আরেকবার পরখ করল। আয়রা কিছু বলার আগেই পুরুষটি বাইকের থ্রটাল চেপে বাইক নিয়ে স্পিডে চলে গেল। ফাহমিদা একবার ওদিকে তাকালো, বিরক্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, এমন বেলাজ আর বখাটে পুরুষের সাথে যে মেয়ের ভাগ্য জুড়ে আছে সে নির্ঘাতে ভীষণ দুর্ভাগা। এমনকি একবার ক্ষমা অবধি চাইল না, যেখানে আমি বাম সাইডে থাকার পরও ক্ষমা চেয়েছি। ম্যানারলেস একজন। সামনে একটা রিক্সা যেতে দেখেই সে তাকে থামালো। এই যে রিক্সা মামা, যাবেন? হ্যাঁ মামা, ওঠেন না। ফাহমিদা নম্রভাবে রিক্সায় গিয়ে বসলো। কিছুক্ষণের মাঝেই সে পৌঁছে গেল শেখ ভিলাই পৌঁছাতেই ড্রয়িং রুম থেকে ছোট ছোট পায়ে নরম এক সপ্তাহে দৌড়ে এলো তার পানে। ছোট ছোট আদুরে হাত ছুঁয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, আমি জানেন আপনি এসে গেছেন। মেয়েকে দেখে আয়রা হাঁটু গেড়ে বসলো। মেয়ের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ আম্মু, আপনার দিন কেমন কাটলো?
খুব ভালো আম্মিজান। আমরা আব্বুজানের কাছে কখন যাব? আয়রার মুখ থমথমে হয়ে গেল। যেদিন ফারিস দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলো, সেদিন আয়রা বেঘোরে ঘুমন্ত মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিল সে। আয়রা সেসব লুকিয়ে হেসে জবাব দিল, তিনি এখন থেকে আর আমাদের সাথে থাকবে না আম্মিজান। আমিরার মন খারাপ হয়ে গেল। আয়রা মেয়েকে মিথ্যা আশা দেওয়ার পরিবর্তে সত্যটা বলার পরিকল্পনা করলো। সে এমন কিছু বলবে। তখনই নেওয়াজ শেখ এসে দাঁড়ালেন তার পাশে। বললেন, নানা ভাই, আপনি আপনার কক্ষে যান, সেখানে আপনার জন্য নানা খেলনা কিনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। আমিরা মুহূর্তেই খুশি হয়ে ছুট লাগালো তার কক্ষের পানে। আয়রা নেওয়াজ শেখকে ছাড়ান দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সে থমকে গেল নেওয়াজ শেখের গম্ভীর ডাকে। আয়রা, দাঁড়াও। জি আব্বাজান, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ এক কথা আছে। জি বলুন আব্বাজান। তোমার কথা অনুযায়ী আমি তোমার এবং ফারিসের তালাকের ব্যবস্থা করে দিয়েছি। এমনকি তোমার শ্বশুর বাড়ি থেকে কথা শোনানো হয়েছে আমাদের। তবু আমাদের মেয়ের স্বার্থে আমরা তার পাশে দাঁড়িয়েছি। এখন তোমার সময় এসেছে সে ঋণ শোধ করার। অবশ্যই আব্বাজান, বলুন আমাকে কি করতে হবে। নওয়াজ শেখ এবার আরো গম্ভীর হলেন। আয়রা শান্ত দৃষ্টে তাকে অবলোকন করছে। এখন কোনো কঠোর কথা বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বেশ ধরতে পারল তা আয়রা। তার ধারণাকে ঠিক রেখে তিনি বাস্তবিক অর্থেই বললেন, তোমাকে বিয়ে করতে হবে। এমন কথা মোটেই আশা করেনি সে। চমকে উঠল আয়রা। বিস্মিত কণ্ঠে বলল, আব্বুজান, আমার আজ সকালেই তালাক হয়েছে, আর আপনি? দেখো আয়রা, তুমি নিজ ইচ্ছে তাই নিজের সংসার ছেড়েছ। আর সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। একজন ডিভোর্সিকে আমি বসিয়ে রাখতে পারি না ঘরে। যা বলেছি তাই হবে। তোমার আজ বিয়ে। আয়রার চোখে অশ্রু চলে আসলো। বলল, আব্বুজান, আমার আমিরার কি হবে? মেয়েটা এত জলদি সৎ বাবাকে কিভাবে মেনে নিতে পারে? আপনি অন্তত তার কথা ভাবুন। আমিরা আমাদের কাছে থাকবে। এর বাইরে আর একটা কথাও হবে না। আজ সন্ধ্যায় তোমার বিয়ে শাহরিয়ার বংশের ছোট ছেলে ওয়াজদান জুনায়েদ শাহরিয়ার সাথে। লাঠিতে ভর করে তিনি চলে গেলেন। আয়রা সেখানেই ধাপ করে বসে পড়ল। চোখ থেকে অনর্গল অশ্রু ঝরছে। আমিরাকে ছাড়তে হবে মানে? দ্বিতীয় বিয়ে? নেওয়াজ শাহরিয়ার এটা কিভাবে করতে পারে? না না, এটা হতে পারে না। কান্নারত ভঙ্গুর কণ্ঠে সে দুহাত উঠিয়ে খোদাকে রাখল। হে আল্লাহ, আপনি সবরের কেমন পরীক্ষা নিচ্ছেন? আমাকে আমার মেয়ের কাছ থেকে আলাদা করা হচ্ছে আল্লাহ। একজন মায়ের কাছ থেকে একজন সন্তানকে আলাদা করা হচ্ছে। এ আপনার কেমন বিচার? আমাকে এভাবে অসহায় করবেন না আল্লাহ। কি হবে আয়রার? সত্যিই কি আমিনার কাছ থেকে আজীবনের জন্য মেয়ের ছায়া সরে যাবে? আর সেই জুনাইদি বা কেমন হতে পারে?